আমরা অ্যাজ এ হোমিওপ্যাথ আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে অসুস্থ অবস্থার মানুষটাকে চেনা, তাই না? ম্যান ইন ডিজিজ। আমি কোন মেথড করি, আমি কি পদ্ধতি করি, এটা ফ্যাক্টর না। আমার এটা সেগাল না, আমার এটা সেন্সেশন না, এটা ক্লাসিক্যাল না, এটা মানে ইহলোকের না পরলোকের, এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয়ই না। আমাদের মূল জায়গাটা কি? আমাদের মহান গুরু, আমাদের মহান পিতা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে তোমার টার্গেট হলো ম্যান ইন ডিজিজটাকে চেনা। ম্যান ইন ডিজিজ, যে মানুষটা অসুস্থ হয়ে আছে সে মানুষটাকে চেনা। অসুখটা যাই হোক না কেন, এক্স ওয়াই জেড যা কিছু হোক, তার ঠান্ডা লেগেছে, তার সর্দি হচ্ছে, তার জ্বর আসছে, তার মাথা ব্যথা, সে ডিপ্রেশনে আছে, তার ক্যান্সার হয়েছে, তার অ্যাজমা, যা কিছু হোক না কেন, আমরা সেইটাকে কনসিডার করবো না। আমরা কনসিডার করবো ম্যানটাকে। ম্যান ইন ক্যান্সার, ম্যান ইন অ্যাজমা, ম্যান ইন ডিপ্রেশন, এই সেই ম্যানটাকে চিনতে চাইবো। আমি বারবারই এই কথাগুলো বলি, আমরা বারবার বলি, তারপরেও স্টুডেন্টরা বলে যে হ্যাঁ স্যার ওই ওষুধগুলা দিলেন, কিন্তু বাচ্চার যে কৃমির সমস্যা, কৃমির জন্য একটা ওষুধ দিয়ে দেন। তাইলে আমি যে 7 খণ্ড রামায়ণ পড়ালাম, তাহলে লাস্টে তো সীতা রামের মাসি হয়ে গেল। বিষয়টা তো এই জায়গায় হলে হবে না। তো আলোচনার আগের প্রথম কথাটাই মাথায় ভালোভাবে ঢুকে নেন। আমরা এখানে আসছি কিন্তু ডিজিজকে ট্রিটমেন্ট করার জন্য না। আমরা আসছি, আমাদের মিশন একটাই, সে মানুষটাকে চেনার। আর একটা মানুষকে চিনতে গেলে আমাদেরকে দুই অবস্থায় চিনতে হয়। একটা শারীরিক মানে সুস্থ অবস্থায় কেমন থাকছে, অসুস্থ অবস্থায় কেমন হচ্ছে, তাহলে না আমরা পার্থক্য বুঝতে পারবো। আমরা বিভিন্ন সময় একটা কথা বলে থাকি যে আমরা প্রত্যেকটা মেডিসিনকে পড়ি জার্নি আকারে। জার্নি বলতে আমরা কি বুঝি? জার্নির অনেক অর্থ থাকে। আমি সিম্পলি যে উদাহরণটা দিই, যে আমি এখান থেকে চিটাগাং যাচ্ছি, শীতের মধ্যে যাচ্ছি, রাজশাহীতে তুলনামূলক বেশি শীত, তখন আমার বেশি কাপড় পরতে হবে, তাই না? মাফলার টাফলার জড়াতে হবে, চাদর, মোটা জ্যাকেট পরতে হবে। ধীরে ধীরে আমি টাঙ্গাইলে গেলাম, একটু বেশি গরম, আমার কিছু কাপড় খুলে গেল। ঢাকায় আরেকটু গরম, আরো কাপড় খুলে গেল। চিটাঙে যে খুবই গরম, ওখানে যে আমাকে হাফ প্যান্ট পরে ঘুরতে হচ্ছে। তাহলে মানুষ তো আমি একই থাকছি, কিন্তু এই যে বিভিন্ন সময় আমার বিভিন্ন ধরনের চেঞ্জ ওভার হচ্ছে আমার পোশাকের, তাই না? এটাই হলো জার্নি। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, আমাদেরকে এই জিনিসগুলা জানাটা খুব জরুরি, খুবই জরুরি। আর প্রেসক্রিপশন করতে গেলে আমাদের জন্য খুবই জরুরি বিষয় কি? PQRS চেনা। PQRS, পি ফর পিকুলিয়ার, কিউ ফর কেয়ার, আর ফর রেয়ার, এস ফর স্ট্রেঞ্জ, তাই না? এই PQRS চিনতে হবে। এটা কে বলেছে? কোন স্যার বলেছে? কোন মহাগুরু বলেছে? কোন মেথড বলেছে? না, এটা আমাদের শ্রদ্ধেয় ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানই বলে গেছেন। পিকুলিয়ার, কেয়ার, রেয়ার, আনকমন, সেটাকে আমরা স্ট্রেঞ্জ বলতেছি। এই ধরনের সিমটম গুলাকে আমাদেরকে খুঁজে বাইর করতে হবে, সেগুলাকে প্রায়োরিটি দিয়ে ইয়ে করতে হবে। উনি বলেছেন ক্যারেক্টারিস্টিক সিমটমের কথা, তাই না? আমাদের সে বিষয়টা বুঝতে হবে। আরেকটা কি বলেছেন উনি? বলেছেন মাইন্ড ইজ কি, মাইন্ড ইজ দ্য কি অফ ম্যান। আমি কি ভুল বললাম? ইংরেজিটা কি মাথায় আসছে না। মাইন্ড ইজ দ্য কি অফ দ্য ম্যান, তাই না? মন হচ্ছে মানুষের ঢোকার শক্তি, সেটাকে আমরা গুরুত্ব দিতে হবে। তিনি গুরুত্ব দিয়ে গেছেন, তিনি সমন্বয় করতে বলেছেন। হ্যাঁ, এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে। এখন আমরা মানুষকে বুঝতে গেলে ফিজিক্যাল বিষয়ের থেকে, বোঝার থেকে, আমরা তার অ্যাটিটিউড, তার চিন্তা চেতনা, অসুস্থতার অবস্থায় সে কিরকম করছে, তার অ্যাডাপ্টেশন কি, তার রিয়াকশনটা কি, এই বিষয়গুলোকে আমরা এমফেসিস দিচ্ছি। এটা এক একজন ম্যান টু ম্যান ডিফার করে। আমরা যেটা ইজিলি শিখতে পারবো সেটাই আমরা করব, তাই না? এগুলো কিন্তু সব আমাদের অর্গাননে দেওয়া আছে। আপনি অর্গাননের 1, 3, 10, ওইদিকে 152, 53, 54 এই অ্যাফোরিজম গুলো পড়বেন। এই কথাগুলাই দেওয়া আছে। বিভিন্ন সিমটম কিভাবে নেবেন, কোন কিভাবে কি দিতে হবে, সব বিষয়গুলো আছে। আমরা শুধু অর্গানন থেকে দূরে চলে গেছি। আমরা একটা করে মোড়ক দিয়ে দিছে, না ও তো মাইন্ড করে, ওটা একদম হারাম কাজ।
তো আমি মাইন্ড করি না, আমার যেটা প্রয়োজন সেটা আমি করি। আমাকে একটা ব্যক্তিকে বোঝার জন্য আমার যা প্রয়োজন আমি সেটাই করব। একটা ব্যক্তিকে চিনে পারফেক্ট সিমিলিমাম করার জন্য আমার যা প্রয়োজন আমি সেটাই করব। আমি কোনো অসুখকে মেডিসিন দিব না। আমার মাথার মধ্যে এটা আছে যে মাইন্ড ইজ দ্য কি অফ দ্য ম্যান, এটা আমার মাথার মধ্যে আছে। আমি যদি সেটাকে প্রমিনেন্ট পাই আমি ডেফিনেটলি ওই দিকে যাব, আমার অন্য জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, তো এটা ছিল বেসিক কথা। আমরা এই বিষয়গুলা ভুল করতে চাই না। আমরা যখন আমাদের চর্চা চালিয়ে যাব, আমরা আমাদের চেম্বারে প্র্যাকটিস করতে চাইবো, তখন আমাদের কনফিডেন্সটা আসতে হবে। আমার সামনের পার্সন পুলিশের বড় কর্মকর্তা, বড় সেটা আমি দেখব না। আমি তাকে একজন রোগগ্রস্ত একজন পার্সন হিসাবে আমি তাকে দেখবো, ওইভাবে ট্রিট করব। তাকে বোঝার মিশন নিয়ে, তার রোগটাকে বোঝার মিশন নিয়ে না। ঠিক আছে, এটা খুব সিম্পল কিছু কথা বললাম। আজকে আমরা নতুন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটার নাম হচ্ছে নেট্রাম কার্ভ, আমরা সংক্ষেপে বলি নেট্রাম কার্ভ, যেটা পুরোটা হচ্ছে নেট্রাম কার্বোনিয়াম। নেট্রাম কার্বোনিয়াম। আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই অভিজ্ঞ, আরো অনেকে আসেননি, আমি বুঝি না অনেকে আসেন না কেন টাইম মতো। তো যারা আসবেন পরে তারা তো প্রথমের অংশ মিস করবেন। তো এই নেট্রাম কার্ভ আমরা কিভাবে ইউজ করেছি, আমরা একদমই যারা প্র্যাকটিসে আছেন এরকম 2-3 জনের কাছ থেকে একটু অভিজ্ঞতাগুলো নেব। আপনারা যদি আমাদেরকে অভিজ্ঞতাগুলো একটু করে শেয়ার করেন, কি কাজে কখন কিভাবে ব্যবহার করেছেন, তাহলে আমরাও একটু সমৃদ্ধ হতে পারি। আমি প্রথমে ডক্টর AKM শামসুজ্জোহা কে অনুরোধ করব, উনি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার যদি অভিজ্ঞতা কিছু থাকে। ভাই আমি একটু পরে বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরে নিচ্ছি। আমরা দ্বিতীয় জন ডক্টর আনজির হোসেন রানীনগর নওগাঁ থেকে যুক্ত হয়েছেন, তার সাথে উনি অভিজ্ঞ ব্যক্তি, তার কাছ থেকে একটু শুনতে চাই উনি নেট্রাম কার্ভ কিরকম ইউজ করেছেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাই, নেট্রাম কার্ভ আমার জীবনে আমি ব্যবহার করিনি। আচ্ছা, ঠিক আছে, আজকের পর থেকে ইনশাআল্লাহ ব্যবহার করব। 5টা হলেও আপনি ব্যবহার করবেন। নেট্রাম কার্ভ আমি অনেক ইউজ করি এবং আমার নেট্রাম কার্ভ মিস হয় না। এই পর্যন্ত আমি কোনো নেট্রাম কার্ভ দিয়ে মিস করিনি আল্লাহর রহমতে। বাই দা গ্রেস অফ অলমাইটি আই নেভার মিস নেট্রাম কার্ভ। তো আমাকে ফলো করেন, ইনশাআল্লাহ নেট্রাম কার্ভ আপনারাও মিস করবেন না। এরপরে আমরা হ্যাঁ, আরেকজন অভিজ্ঞ পার্সনকে পাইছি, ডক্টর সোহেল চিটাং থেকে। বলেন ডক্টর সোহেল, শুনতে পাচ্ছেন? উনি আছেন মনে হয়, কিন্তু সামাও। আচ্ছা, আমরা ডক্টর হুমায়ুন কবিরের কাছে যাচ্ছি। ডক্টর হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভাইও বলছেন না, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার, নেট্রাম কার্ভের আগে যে সিস্টেম ইউজ করতাম, তো সেটা এখন খুব প্রপারলি মনেও নাই, যেহেতু এটা আনকমন একটা বা রেয়ার একটা মেডিসিন ক্লাসিক্যাল দৃষ্টিকোণ থেকে। তবে একটা কথা মনে পড়লো, সেটা হলো সম্ভবত মধু খাওয়ার ইফেক্ট, একুয়েট কোন ইফেক্ট দূর করার জন্য নেট্রাম কার্ভটা ইউজ করতাম বলে মধু মধু জি জি জি, আফটার টেকিং হানি। আচ্ছা, আমি মধুর বিষয়টা ঠিক আমার জানা নাই। সম্ভবত রেফারেটরি অথবা ম্যাথমেটিক্যাল সাপোর্টেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাইন্ড টেকনিক স্যার বিভিন্ন সময় এটা ইউজ করছি এবং সাকসেসফুলি ইউজ করেছি। তো নির্দিষ্ট শেড আপনাকে বলতে পারবো না, তবে একটা খুব সুন্দর রুব্রিক্স আমার মনে আছে, যেটা আমি এটাকে কি রুব্রিক্স হিসেবে ব্যবহার করে থাকি। ফিয়ারফুল বাট, ফিয়ারফুল বাট, একটা বিষয় আছে। কেয়ারফুল হার্ট না স্যার, চেয়ারফুল। হ্যাঁ, ফিয়ারফুল বাট। ও আচ্ছা, একটা জিনিস। আরেকটা বিষয় হলো স্যার, নেট্রাম কার্ভের একটা সম্ভবত আমি একটু ভুলে গেছি, নেট্রাম কার্ভের একটা প্রাইম ক্যারেক্টার, সেটা হলো 1-to-1 রিলেশন মেইনটেইন করা। হ্যাঁ, এক্স্যাক্টলি 1-to-1 রিলেশন মেইনটেইন করা, এবং সেটা করতে যেয়ে সে একেবারে তার নিজের জীবনটাই উৎসর্গ করে ফেলে, কিন্তু 1-to-1 রিলেশন ব্রেকআপ করে না। এটা আপনি জার্নি আলোচনা করলে এটা আমার মনে হয় খুব সুন্দর বিষয়টা উঠে আসবে। আমি আর এখানে সময় নষ্ট না করি স্যার।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির। আমরা ডক্টর আমিনুল ইসলাম টাঙ্গাইল থেকে ওনার কাছে যাচ্ছি। ডক্টর আমিনুল ইসলাম, আমিনুল ভাই তো তখন কোনো অ্যান্সারই করলেন না। আছেন আমিনুল ভাই? আচ্ছা, উনিও নাই, আছেন হয়তো মাইক্রোফোনে নাই। আমরা ডক্টর নজরুল ইসলাম ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। আসলে আমারও একই অবস্থা। নেটসাম কার্ভ আমি খুব কম ব্যবহার করেছি, খুব রেয়ার, হয়তো দুই একবার ব্যবহার করেছি। আসলে আচ্ছা ওইভাবে আচ্ছা আমার ব্যবহার করার অভিজ্ঞতা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ডক্টর শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার, আমি কিছু শিশুদের ক্ষেত্রে ব্যবহার করছি। দুধ হ্যাঁ, খাওয়ার পর ডায়রিয়া, দুধ খাওয়ার এরপরে পরে। হ্যাঁ, জি সুন্দর। কয়েকজন মহিলার হলো কৈশন অ্যাবারশন এবং কৈশনের পরে সাদা স্রাব হওয়াতে বাচ্চা না হওয়া। আচ্ছা 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 এক্ষেত্রে ওষুধ দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি এবং বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, যাক, আমরা তো একটা বড় অভিজ্ঞতা পেয়ে গেলাম। কোয়েশ্চেন আফটার লিউকেরিয়া এবং মানে বাচ্চা, ইনফার্টিলিটি হ্যাঁ, টাইপের, বাচ্চা হয় না। জি জি হ্যাঁ হ্যাঁ জি জি। হ্যাঁ, যাক, খুব সুন্দর একটা ইয়ে পেয়ে গেলাম আমরা। এরপরে আমরা চলে আসি ডক্টর মাসুদ তালুকদার, উনিও খুব বড় মাপের ডাক্তার। ডক্টর মাসুদ তালুকদার। ভাই আমি ব্যবহার করি নাই। আপনি ব্যবহার করেননি? না আচ্ছা, না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এরপরে এরপরে ডক্টর নাসির উদ্দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। বিষয়টা হলো নেটটাম কার্ভ ইউজ করছি দুই একটা, তাও ওইরকম মনে নাই, আসলে রেজাল্ট কেমন আসলে সেটাও হয়তো বা এখন খেয়াল নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কি। ঠিক থ্যাংক ইউ আছে, ভাই। ধন্যবাদ আসসালামু ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। অন্যদেরকে বললাম না বলে আবার মনে করেন না আমাকে কেন বললো না। এর বাইরে কেউ কি বলতে চান? যারা বেশি প্র্যাকটিস করেন আমি তাদেরকে একটু সুযোগ দিলাম আর কি, আমরাও তো অভিজ্ঞতা নিতে চাই। হ্যাঁ, কেউ কি বলতে চান কিছু? বলতে চান না, ঠিক আছে, মনে থাকলো আপনারা কেউ বলতে চাচ্ছেন না। অংশগ্রহণ করতে হবে, তো অংশগ্রহণ না করলে হবে না। তো যেটা আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, ন্যাট্রাম কার্ভ। ন্যাট্রাম কার্ভ মূলত কার্বনেট অফ সোডা, কার্বনেট অফ সোডা। এটার একটা ফরম্যাট হলো আপনার ওয়াশিং সোডা, আমরা যে সোডা দিয়ে ওয়াশ করি না, এটা একটা ফরম্যাট। তো ডক্টর মহাগুরু, মহান পিতা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এটাকে প্রুভিং করেছেন। পরবর্তীতে হেরিং সহ আরো কিছু প্রভার এটা নিয়ে কাজ করেছেন, বড় মেডিসিন। তো ন্যাট্রাম কার্ভের মধ্যে আমাদের কিন্তু খুব সুন্দর বলেছেন আমাদের ডক্টর হুমায়ুন কবির, খুব সুন্দর একটা জায়গা বলেছেন। ওইটুকু চিনতে পারলেও ন্যাট্রাম কার্ভ দিয়ে দেওয়া যায়। ন্যাট্রাম কার্ভ হচ্ছে আপনার দুইটা এলিমেন্ট মিলে থাকে, তিনটা। কার্বনেট, কার্বনেট হচ্ছে কার্বন আর হাইড্রোজেন মিলে কার্বনেট, আর এদিকে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হাইড্রোকার্বনেট যদি আমরা এটাকে বলি। তো ন্যাট্রাম ন্যাট্রাম কার্ভের দুটা এলিমেন্ট আমি যদি ধরে নিই, একটা হলো ন্যাট্রাম আর একটা হলো কার্বনেট, তাই না? তো আমরা যদি এর এসেন্সটা বুঝি, এর কি বলবো, হ্যাঁ এসেন্স, এসেন্স যদি বুঝি, এর তৈরির মানে ন্যাট্রামের বিষয়টা কি। আমাদের ন্যাট্রাম গ্রুপের যতগুলো মেডিসিন আছে, ন্যাট্রাম যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা হলো মূলত, এরা যাদের মধ্যে ন্যাট্রাম থাকে তারা মূলত রিলেশনশিপ তৈরি করে, সম্পর্ক তৈরি করে। ন্যাট্রাম মিওদেন প্রেমিক, হ্যাঁ, মিওরের কথা বলে ফেললাম। ন্যাট্রামে যারা থাকে তারা কোনো না কোনো একটা রিলেশনে জড়ায়, এবং শুধু জড়ায় না, রিলেশনটা মেইনটেইন করার জন্য যা করার তা করে। মেইনটেইন করা একটা আলাদা ক্রেভস, আলাদা একটা ডিজায়ার থাকে। হ্যাঁ, এটা ন্যাট্রামের প্রত্যেকটা ন্যাট্রামের মধ্যেই পাওয়া যায়। ন্যাট্রাম কার্ভ বলেন, ন্যাট্রাম সালভ বলেন, ন্যাট্রাম মিওর বলেন, ন্যাট্রাম আয়োরেটাম বলেন, আরো যেগুলা যেগুলা আছে, অত নামই আমি, ন্যাট্রাম আর্স আরো কি কি সব আছে, সবগুলার এই একটা কমন বিষয়। আর এদের একটা ইয়া থাকে, এদের সম্পর্কগুলো মূলত হয় ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান মানে কি, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে। ন্যাট্রাম কার্ভ মহিলারা, মহিলাদের ক্ষেত্রে বলছি, ন্যাট্রাম কার্ভ মহিলারা একজনের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, একজনের সাথে সম্পর্ক বজায় রাখতে চায় এবং সেই সম্পর্কের উপরে অত্যাধিক নির্ভরশীল থাকে।
এবং মানে শুধু নির্ভরশীল না, একদম অতপ্রতভাবে নির্ভরশীল থাকে, এবং সেটা যদি না হয় তাহলে তার মধ্যে প্রচন্ড ভয় তৈরি হয়ে যায়, স্যাডনেস চলে আসে, দুঃখী দুঃখী ভাব চলে আসে, ন্যাট্রাম কার্ভের কথা বলছি। এবং তার লাইফ একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, এবং তার মধ্যে সবার শেষে একা হয়ে যাওয়ার একটা অনুভূতি, স্ট্রেঞ্জ ফিলিং, একা হয়ে যাওয়ার একটা অনুভূতি আসে। তাহলে ন্যাট্রাম কার্ভের মহিলা, কোনো মহিলা যদি দেখেন যে ফেসবুকে 5 জনের সাথে চ্যাটিং করতেছে, ওইখানে 2 জনের সাথে ডেটিং করতেছে, ডেফিনেটলি সে ন্যাট্রাম কার্ভ হবে না। এইটুকের ইয়েতে আসি। তাহলে আমি ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, আমাদের রেপার্টরিতে একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, আমি রেপার্টরিতে একটু শেয়ার করে দিই। অনেকে নতুন আছে, অনেকে রেপার্টরি শিখতে চায়, তাদের জন্য দেখতে সুবিধা হবে। আমরা যদি ন্যাট্রাম কার্ভের ইয়েতে যে আমরা রেপার্টরি, আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন আমি মাইন্ড চ্যাপ্টারের মধ্যে যদি ঢুকি, একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, মাইন্ড, ডেলুশন, ডিভিশন, DIVISION, ডিভিশন বিটুইন হিমসেলফ অ্যান্ড আদার্স, ডিভিশন বিটুইন হিমসেলফ অ্যান্ড আদার্স, এটাই হলো মূলত তার রিলেশন, তার যে রিলেশন, এবং সেই রিলেশনের প্রতি তার প্রচন্ড রকম কামনা, সাথে সাথে রিলেশনের প্রতি নির্ভরশীলতা, এই রুব্রিক্স দিয়ে বোঝা যায়। আমরা এগুলা ব্যাখ্যা করব, সাথে থাকেন, 3-4টা তো ক্লাস নিতেই হবে কমপক্ষে, তো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আর এই কারণে এরা হয় কি, খুব সহজেই কোনো কিছুতেই খুব মেন্টালি আপসেট হয়ে পড়ে, মনের উপরে আঘাত পায়, মেন্টালি আঘাত, যেটা মেন্টালি ট্রমা আমরা বলে না, মানসিক আঘাত পাইছে, এরা এই খুব সহজেই হয়ে যায় এই একটাই কারণে। এরপরে আমি নেট্রামের থিম নিয়ে বললাম, এরপরে কার্বনেটের থিম নিয়ে একটু বলি। কার্বনেটের থিম হচ্ছে, যত কার্বনেট আছে কার্বনেটের মধ্যে পাবেন, আচ্ছা, কার্বনেটের মধ্যে কি পাওয়া যাবে? কার্বনেটের মধ্যে পাওয়া যাবে হচ্ছে মৃত্যু ভয়, টিকে থাকার ভয়, এবং এরা ভাবে যে টিকে থাকতে গেলে আমার যে ভাইটাল রিয়াকশন দরকার, আমার ভাইটাল ফোর্স যে অ্যাকশনের দরকার, সেটা বজায় থাকতে হবে। এই যে ভয়, এই ভয় থেকে সে কিন্তু খুব সহজেই চমকে ওঠে। এক গাদা রুব্রিক্স আমরা রেপার্টরি থেকে যদি দেখি, আমরা এক গাদা রুব্রিক্স পাবো। ঠিক আছে, আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি রুব্রিক্স গুলো দিয়ে দিচ্ছি, আমি 3-4টা কপি করেছি, এই রুব্রিক্স গুলো আমি একটু দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে স্টার্টিং fight from and as from, starting fight from and as from children in, startle tried triflet, starting easily, starting মানে কি, সহজেই ভীত হয়ে যায়, ভয় থেকে, যে কোনো ঘটনা থেকে ভীত হয়ে পড়তেছে, ছোটখাটো ঘটনা থেকে খুব সহজে ভীত হয়ে যাচ্ছে, এরকম এক গাদা, স্টার্টিং নাইট, স্টার্টিং ডে, অমুক তমুক দিয়ে এক গাদা রুব্রিক্স কিন্তু আমরা এই ন্যাট্রাম কার্ভের মধ্যে পাই। ঠিক আছে, তো আমি আশা করছিলাম আপনারা ন্যাট্রাম কার্ভের ক্লাসিক্যাল খুব ইম্পর্টেন্ট একটা সিমটমের কথা আপনারা বলবেন। আমার ধারণা 2-4 জন কথা বললেন না, তারা কথা বললেও হয়তো আমরা পেয়ে যেতাম। সেটা হচ্ছে ন্যাট্রাম কার্ভ খুব কমনলি ইউজ করা হয় হচ্ছে এই যে সানস্ট্রোক হয় না, সূর্যের আলোতে যে কমপ্লেন গুলা তৈরি হয়, সেই কমপ্লেন গুলা থেকে, যেটাকে বলে হচ্ছে সান এক্সপোজার, সূর্য লাইট, অনেক বেশি লাইট। এই যে এই সময় যে আমার মামা 2 দিন আগে ঢাকা থেকে আক্কেলপুরে আসতে যায় রোদের মধ্যে হয়ে সে একদম স্ট্রোক করে গেছে। এই ক্ষেত্রগুলো ন্যাট্রাম কার্ভের, যে কমপ্লেন গুলা সান এক্সপোজার থেকে আসে, সূর্যের আলো থেকে আসে, সূর্যের আলো রিলেটেড জায়গা থেকে আসে, সেই জায়গাগুলোতে স্পেশালি ন্যাট্রাম কার্ভ প্রেসক্রাইব করা হয়। বিশেষ করে সান এক্সপোজারের পরে স্ক্রিনের যে কমপ্লেন গুলো আসে, আমাদের চামড়ায় যে কমপ্লেন গুলো আসে, আমাদের ত্বকে যে কমপ্লেন গুলো আসে, কি কমপ্লেন আসে? ক্র্যাক হয়ে যায়, ফাটাফাটা হয়ে যায়, অনেক বেশি ড্রাই হয়ে যায়। ঠিক আছে, ক্লাসিক্যাল ডাক্তাররা তো এক কথায় প্রচন্ড সূর্যের আলো থেকে, তাপ থেকে আসছে, এসে প্রচন্ড মাথা ব্যথা,
কোনো কথাই নাই, তারা নেট্রাম কার্ব প্রেসক্রাইব করে দেয়। এটা করতাম স্যার, ভুলে গেছি তো, না করতে না করতে ভুলে গেছি। ঠিক আছে, আমাকে ইন্টারাপশন করেন না, হ্যাঁ? আমি ফ্লো এর মধ্যে হয়ে গেলে আমি খেয়ে হারাই ফেলি, আমার সব নোট করা থাকে না তো, আই এম ভেরি সরি। তো এইটা কিন্তু ক্লাসিক্যাল ডাক্তাররা এটা ইয়ে করেন, প্রেসক্রাইব করেন। হ্যাঁ, আমি আমার মামা আমাকে যখন ফোন দিয়েছিল, আমার আরেক মামা, আমি তাকে কোনো কিছু চিন্তা না করে বলছি যে ওই ওখানে দেখেন তো হোমিও ফার্মেসি থাকলে নেট্রাম কার্বের একটা ডোজ দিয়ে দেন। আমি অন্য কিছু চিন্তাই করিনি, অন্য কিছু বলিও নি, এগুলো মাথার মধ্যে আসতে হবে। তাহলে এই একটা নতুন অভিজ্ঞতা কিন্তু আপনাদের মধ্যে হয়ে গেল, কারণ যে গরম পড়ছে আগামী 3-4 বছর কিন্তু এরকম যাবে। ওয়েদারের সবকিছু নির্ভর করে এল নিনো আর লা নিনো, এই দুইটা প্রভাব যখন সক্রিয় থাকে, এটা একটা সাইকেল পর্যন্ত এরকম সক্রিয় থাকে। তার মানে আপনারা ধরেই নেন আগামী 2-3 বছর এরকম গরম থাকবে, এরকম ইয়ে থাকবে। ফলে নেট্রাম কার্বের একটা কিন্তু ক্ষেত্র আপনারা পাবেন, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? সান এক্সপোজারের পরে স্কিন প্রবলেম, স্কিন গুলা ক্র্যাক হয়ে যাবে, আর হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা। ঠিক আছে, বেসিক্যালি আমরা যদি প্যাথোজেনোসিস স্টাডি করি, প্যাথোজেনোসিস আমরা বলি না যে নাক্স ভূমিকা ঠিক এই জায়গাটায় কাজ করে, বেলেডোনা স্ক্রিনের অমুক জায়গায় কাজ করে, এগুলো বলি না, এগুলো প্যাথোজেনোসিস। তো এই আমরা যদি নেট্রাম কার্বের প্যাথোজেনোসিসটা বুঝতে যাই, তাহলে নেট্রাম কার্বের অ্যাকশন মূলত হচ্ছে স্ক্রিনের উপরে, এই যে চামড়া বা ত্বকের উপরে, এবং মিউকাস মেমব্রেনে। আমি বুঝাতে পারলাম? নেট্রাম কার্বের অ্যাকশন এরিয়া হলো স্ক্রিন এবং মিউকাস মেমব্রেন। তো যখন স্ক্রিন এবং মিউকাস মেমব্রেনে এই নেট্রাম কার্বটা যায়, তখন ধরেন এক্সট্রা ভাবে যায়, প্রুভিং এর সময় দেওয়া হলো বা অন্য কোনো ভাবে দেওয়া হলো, তখন কি হয় জানেন? এই আমাদের এই মিউকাস মেমব্রেনের মধ্যে একটা সেই লেভেলের ইরিটেশন তৈরি করে। একদম ইরিটেশন হলে আমাদের কি হয়? অ্যালার্জি টাইপের হয়, তাই না? ইরিটেশন, অ্যালার্জিও কিন্তু ইরিটেশন একটা ফলাফল। তো এই নেট্রাম কার্ব এই বডিতে গেলে মিউকাস মেমব্রেনের উপর এক ধরনের ইরিটেশন তৈরি করে, এবং এত বেশি ইরিটেশন করে, করতে করতে ওই জায়গাটাকে একদম ড্রাই করে দেয়। আমি বলবো কেন ড্রাই হয়, কি হয়, আমি বলতেছি, ধীরে ধীরে বুঝাই বলতেছি, খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে বোঝেন। এগুলা কিন্তু আর যতগুলা বই আছে সেই বইগুলা থেকে নির্যাস করা, আপনি কিন্তু এককভাবে কোনো বই খুঁজে পাবেন না। হ্যাঁ, এবং কোন রাইটারের বইয়ে কি পাওয়া যাবে এগুলা আবার জিজ্ঞাসা করতে আসেন না, এগুলা আমার অনেক আগেকার স্টাডি, আমি এখন ওটা এত বলতে পারবো না, আর এখন এত খাটতেও পারবো না, খুঁজে খুঁজে বাইর করতে পারবো না। হ্যাঁ, তো মিউকাস মেমব্রেনে নেট্রাম কার্ব কি করছে? ইরিটেশন তৈরি করছে, অনেক বেশি ইরিটেশন তৈরি করছে, ইরিটেশন করে একদম স্কিনকে ড্রাই করে দিচ্ছে। তো যাক, আমরা আলোচনা আসছে। এখন প্রশ্ন হলো, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে নেট্রাম কার্বের এই সান এক্সপোজার, মানে যে সূর্যের তাপ, সূর্যের প্রখরতা, সূর্যের যে আলোক রশ্মি, এটার পরে কেন মাথা ব্যথা করে? হোয়াই হেডেক? অন্য কিছু হয় না কেন মাথা ব্যথা করে আর এই স্কিন ফেটে ইয়া হয় কেন? নেট্রাম কার্বের লাইফে এই সানের ভূমিকাটা কি, সূর্যের ভূমিকাটা কি, সানলাইটের ভূমিকাটা কি, এইটা আমাদেরকে খুঁজতে হবে, এটা আমাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু নেট্রাম কার্ব আমাদের জানা হয়ে যাবে। ঠিক আছে, তো একটু ধৈর্য রাখেন, আমরা স্টেপ বাই স্টেপ সব আলোচনা করছি। তো নেট্রাম কার্ব আমি কি বললাম? সোডিয়াম বাইকার্বনেট, তাই না? বা এর আরেকটা ফরমেশন হচ্ছে ওই যে ক্লিনিং সোডা, তো বললাম। তো অ্যালোপ্যাথি ডাক্তাররা এইটাকে বেসিক্যালি ইউজ করে হচ্ছে অ্যাসিডিটির জন্য, অনেক আগে থেকে ব্যবহৃত হয়, আজ থেকে না, দীর্ঘদিন থেকে। এখন না হলে অমিপ্রাজল, অমুক তমুক হ্যান ত্যান 7-17 মেলা কিছু আসছে, কিন্তু আগেকার ইয়েই ছিল যে আমরা ইনো খাই, তুরন্ত আরাম, তাই না? আমরা বলে না, ইনো খা চুটকিতে মুক্তি পাও, এরকম একটা ডায়লগ দেয় অ্যাডভার্টাইজ গুলাতে। তো ওর মধ্যে কি থাকে? এগুলাই থাকে। তো সোডিয়াম কার্বনেট সোডাই থাকে। তো যখন অ্যাসিডিটি বাড়ে, মানুষের মধ্যে অ্যাসিডিটি বাড়ে, তখন নেট্রাম কার্ব কি করে, এটা কি জানেন? কারো আইডিয়া আছে?
কি বললাম যেন অ্যাসিডিটি last? হলে অ্যাসিডিটি হলে অ্যাসিডিটি হলে অ্যালোপ্যাথিরা ইউজ করে। আর নেট্রাম কার্ভ কিভাবে কাজ করে, তাই তো? তো অ্যাসিডিটি হলে আসলে হয় কি বলেন তো? আমরা কেউ কি জানি অ্যাসিডিটি হলে আমাদের হয় কি? কেন অ্যাসিডিটি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন নিঃসৃত হয় বেশি পরিমাণে নট অনলি তখন হাইড্রোক্লোরিক, নট অনলি হাইড্রোক্লোরিক, বাট অলসো সামথিং আদার্স। মোট কথা আমাদের বডিতে যখন পিএইচ লেভেলটা বাড়ে, পিএইচ মানে অ্যাসিডের পিএইচ লেভেলটা বাড়ে, তখনই আমাদের বডিতে অ্যাসিডিটি তৈরি হয়, তাই না? পিএইচ তো আমরা বুঝি, পিএইচ কি? পিএইচ কাকে স্যার বলে ওটা বলেন তো? স্যার হচ্ছে 7 হচ্ছে নিউট্রাল, ও নিচের দিকে যদি আসে তাহলে অ্যাসিডিটি, আর উপরের দিকে গেলে ক্ষারীয় পরিবেশ। উপরের দিকে গেলে ক্ষারীয় ক্ষারীয়। পরিবেশ, ঠিক আছে? তো কি উল্টা বললেন না ঠিক বললেন? হ্যাঁ ঠিকই আছে। তো এই অ্যাসিডিটির এই মানে নেট্রাম কার্ভ কি করে? নেট্রাম কার্ভ মূলত এই পিএইচ এর লেভেলটাকে মেইনটেইনে কাজ করে। ওই সোডিয়াম ক্লোরাইডটা সোডিয়াম বাইকার্বনেটটা এই পিএইচটাকে মেইনটেইন করে। তখন কি হয়, কিভাবে মেইনটেইন করে, কাজটা কিভাবে করে? যখন আপনি এই নেট্রাম কার্ভ দিলেন বা ওই যে সোডিয়াম বাইকার্বনেট যখন বডির মধ্যে দিলেন, তখন কি হয়? তখন এটা বডিতে যে ওই কেমিক্যালস গুলোর সাথে রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করে কি করে? শরীরের মধ্যে অক্সিডেশন তৈরি করে, অক্সিডেশন তৈরি করে। হ্যাঁ, নেট্রাম কার্ভ অনেক বেশি অক্সিডেশন তৈরি করে। এই অক্সিডেশনের ফলে শরীরের মধ্যে অক্সিজেন লেভেল কি হয়? একদম উলটপালট হতে থাকে। বিক্রিয়া চলছে তো, উলটপালট বুদবুদ বুদবুদ দেখেন না আমরা সোডিয়াম বাইকার্বনেট পানিতে দিয়ে গেলে বুদবুদ বুদবুদ করে ফুলতে থাকে, বডির মধ্যে এরকম হয়। এটা একটা প্রক্রিয়া, শরীরের ভিতরে তখন অনেক বেশি ওয়ার্ক চলতে থাকে, কাজ চলতে থাকে, ঠিক আছে? এখন আমরা কিন্তু ফিজিওলজি যখন পড়েছি তখন আমরা এটা কিন্তু জানি। এটা আমরা মানে আপনারা যারা পড়েনওনি তারাও জানেন। কিভাবে জানেন? আমরা ইন্টারমিডিয়েট না ম্যাট্রিকেও তো আমরা পড়েছি, তাই না? আমরা সালোক সংশ্লেষণ পড়েছি, মনে আছে সালোক সংশ্লেষণ? কারো মনে আছে সালোক সংশ্লেষণটা কি? জি স্যার। কি? স্যার ওটা আছে সবুজ উদ্ভিদ তার সালোক সংশ্লেষণের প্রক্রিয়া হয়েছে পানি, সূর্যের আলো, ক্লোরোফিল এগুলো নিয়ে যে খাবার তৈরি করে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। হ্যাঁ হ্যাঁ, এই প্রক্রিয়ায় সূর্য আলো নিল, পাতার ক্লোরোফিল দিয়ে ওখানে কি তৈরি করছে? এটিপি, তাই না? ওই এটিপিটা বিভিন্ন চক্রে ঘুরে 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 গেলা তো আমরা পড়েছি, তাই না? এটিপি তো হলো শক্তি। আমরা ওই যে ইন্টারমিডিয়েটে পড়েছি দুষ্টু ছেলের চক্র, এরকম একটা গল্প আমরা পড়েছি। তো এটা কিন্তু মানুষের বডিতেও হয়। অনেক বেশি যখন আপনি কাজ করবেন, অনেক বেশি আপনার শরীর যখন অ্যাক্টিভ থাকবে, তখন আপনার শরীর থেকে এটিপি গুলা চলে যেতে থাকবে, এটিপি গুলা বাড়াতে থাকবে, বের হয়ে যেতে থাকবে, এরকম আর কি উলট পালটের বিষয় থাকে। তো এই জন্য নেট্রাম কার্ভের এইরকম সিচুয়েশনকে আমরা বলি হচ্ছে প্রোল্যাপস, স্থানচ্যুতি বা প্রস্টেশন, এটা আমরা বলি, ঠিক আছে? তো মেলা উল্টাপাল্টা আলোচনা করে ফেললাম। আপনারা বলবেন যে এগুলা আলোচনার দরকার কি? মেডিসিন শেখান, সিমটম বলেন, রুগী এসে কি বলবে বলেন, আমরা ওষুধ দিয়ে দেব, তাই না? এরকম মনে হবে। আসলে জানতে হয় এই বিষয়গুলোর সাথে সান হিটের একটা রিলেশন আছে। আমরা এইটাকে কানেক্ট করব কিভাবে সান হিটের সাথে এই ইয়েগুলো হয়। সানের সাথে এটিপির একটা রিলেশন আছে, আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখেছি না, প্রাণীর ক্ষেত্রেও আছে। তো এই সান হিটের কি হয় এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো যাক, পরবর্তী কথা হলো নেট্রাম গ্রুপের সকল মেডিসিন হচ্ছে শান্তিপ্রিয়, শান্ত ছেলে। তোমার ভয় নাই গো মা, আমরা প্রতিবাদ করতে জানি, তাই না? নেট্রাম গ্রুপের সকল মেডিসিন এরকম শান্তিপ্রিয়, শান্ত। এদের মধ্যে এক ধরনের গ্রেসফুল, হ্যাঁ, এটা গ্রেসফুল একটা প্রসন্নতা বলে না, আমরা কি বলি? আমরা বলি হচ্ছে বাই দা গ্রেস অফ গড, মানে কি? আল্লাহর রহমতে, না, ঈশ্বরের কৃপায় আমরা যে বাংলা যেভাবে করি, বাই দা গ্রেস অফ দা গড, এইখান থেকে গ্রেস আসছে, একদম প্রসন্নতা থাকে। গ্রেস হলো, গ্রেস ইংরেজিতে কি? ইংরেজিতে এর অর্থ হলো, আমি দিয়ে দিচ্ছি, নোট করে নেন, কোয়ালিটি অফ মুভিং এ স্মুথ, রিল্যাক্স and attractive
ওয়ে, খুব স্মুথ, হ্যাঁ খুব স্মুথ রিল্যাক্সড একটা ইয়েতে যায়, গ্রেসফুল ফিলিং। হ্যাঁ, এই গ্রেসটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলা এই লেকচারটা কিন্তু জন স্ক্যালিটন এই বিষয়টা নিয়ে আলোকপাত করেছে। আপনাদের দরকার নেই, আমাদের চেনার জন্য যতটুকু দরকার আমি ম্যাক্সিমামটাই আপনাদেরকে শেখাবো, ওখান থেকেই শেখাবো। আপনারা এটা খালি মাথায় রাখেন, গ্রেস কথাটা মাথার মধ্যে মনে রাখেন। আপনারা যদি এই গ্রেসটাকে চিনতে পারেন, ন্যাট্রাম মিউর আপনার 1 সেকেন্ড, এই ন্যাট্রাম কার্ভ আপনার 1 সেকেন্ড লাগবে চিনতে। এই গ্রেস চিনতে পারলে আপনি এই ন্যাট্রাম কার্ভের খুব কাছাকাছি মেডিসিন যেগুলো আছে, ন্যাট্রাম মিউর আছে, ইগনেশিয়া আছে, স্টেফেসিগ্রিয়া আছে, কোকুলাস আছে, এগুলার পার্থক্য আপনি করে ফেলতে পারবেন, খুব তুড়িতেই করতে পারবেন, খুব ইজি। এগুলোর জন্য কোনো লিটারেচার পড়া লাগবে না, আপনারা দেখবেন অনেক প্রেসক্রিপশন করতে পারছেন। ঠিক আছে, তো আমরা এই গ্রেসটাই ধীরে ধীরে চিনবো, এই কয়েকদিন ধরে চিনবো। আপনারা সাথে থাকেন, অ্যাটেনটিভলি থাকেন, এবং 9:45 ক্লাস, 9:45 আপনারা উপস্থিত হন। আমরা খুব দ্রুত ক্লাস শেষ করে ফেলবো, অনেকেই দ্রুত ঘুমায় যায়, তাদের কথা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি ছোট্ট একটা কেস একটু শেয়ার করি আপনাদের বোঝার সুবিধার্থে, আমরা ধীরে ধীরে এই কেসগুলো নিয়ে আলোচনা করব। তো সেদিন আমার চেম্বারে যেতে বেশ দেরি হয়ে গেছে। আমি সাধারণত চেম্বারে আমার টাইমের আগে কখনোই যাই না। আমার বাসা থেকে চেম্বার খুব কাছে, আমি মোটামুটি 1-2 মিনিট আগে বাড়াই। তো সেদিন আমার দেরি হয়ে গেছে। তো একটা পেশেন্ট আসছে, মহিলা পেশেন্ট, তার স্বামীকে সাথে নিয়ে। তো আমি চেম্বার রুম দিয়ে ঢুকতেই আমার পাশে ওয়েটিং রুম আছে, আমি ওয়েটিং রুমের দিকে তাকাই যে কেউ আছে কিনা। আমার ডেস্কের সামনে 2 জন বসে আছে, আর পাশের ওয়েটিং রুমে দেখলাম যে চেয়ার দেওয়া আছে, প্লাস্টিকের চেয়ার, সেখানে 2 জন বসে আছে পাশাপাশি, কাপল। তো মহিলাটি মুখ বন্ধ করে খুব উদাস দৃষ্টিতে মানে মেন দরজার দিকে তাকাইছিল। তো আমাকে খেয়াল করে সে ছোট্ট করে একটা স্মাইল দিল, একটু মানে হাসি দেয়, যেটা দেখলে একটা হাসি দিল, যে তারপর আবার হাসিটা মুখটা বন্ধ করে একদম উদাসীন দৃষ্টিতে ফ্যাল করে আমার দিকে তাকায় থাকলো। তো আমি যথারীতি ওই দিক থেকে তার দিকে ইয়ে করে না করে এই পাশে গেলাম। সে এমন ভাবে বসে আছে যে আমার চেয়ার থেকে ওই পাশের ইয়েটা তাকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে বসে আছে। তো আমি আমার সামনে যে রুগীটা ছিল তার অনেকক্ষণ ধরে কেস টেকিং করলাম, অনেকক্ষণ ধরে। তো পাশে তারা 2 জন আছে, মোটামুটি ধরেন যে 20 মিনিট বা বেশি হবে আমার সামনে রুগীটাকে ওষুধ দেওয়া পর্যন্ত সময় লাগলো। তো এত সময় ধরে তারা যে ওই রুমে বসে আছে, আমি পুরো কনফিউজড, ওরা আছে না ওই পাশে আরেকটা দরজা আছে, ওই দিকে বাড়ি চলে গেছে, আমি এরকম কোনো প্রকার সারা শব্দ নাই। তো এবার মহিলাটা যখন আমার সামনে আসলো, তখন সে আবার ওই একটা হাসি অ্যাফেকশন একটা দিল, সুন্দর একটা হাসি দিল। হ্যাঁ, কিন্তু দিয়ে ওই যে চেয়ারে বসলো, আমার সামনে চেয়ারে বসলো, এমন ভাবে বসলো যে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম, আমার ফিলেই আসছে না যে আমার সামনে কেউ একজন আসছে। সে কিন্তু আমার দিকেই তাকায় আছে লাগাতার, তাকায় আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি সমস্যা হচ্ছে, কি কি কষ্ট হচ্ছে বলুন। তো মহিলা, তার হাজবেন্ড বলছে, স্যার বাসাতেও সে এরকম আচরণ করে, একদম চুপচাপ, কোনো কিছুতে তার মন নাই। কিন্তু আগে সে অনেক কাজ করতো, বলতে পারেন বাসায় সব কাজ সে করতো, সবার সব কাজ সে করে দিত, সব কিছু নিয়ে সে এনজয় করতো। কিন্তু এখন তার কোনো কাজে মন নাই। আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে একই বাসায় থাকি, একই সাথে খাই, আমরা এত আনন্দ ফুর্তি করি, মজা করি। সেও আগেও আমাদের সাথে এরকম করতো, কিন্তু এখন মুড একদম অফ। সে কোনো প্রকারে আমাদের সাথে আনন্দ ফুর্তি, কোনো প্রকার ইন্টারাকশন করে না। সব লোকজন গল্প করতেছে, হই হুল্লোড় করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু সে যেন নিজের জগতেই আছে। সে ভাবনাহীন ভাবে অপলক দৃষ্টিতে দেখা যাচ্ছে কোনো দিক তাকায় থেকে গেছে, অ্যাবজর্ব হয়ে আছে কোনো কিছু নেই। ঠিক আছে, এইরকম একটা জায়গা। আমি কিন্তু আজকে অনেক বেশি ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা আমি স্টেপ বাই স্টেপ করব। তো এইরকম জায়গায় এক দৃষ্টিতে অপলক ভাবে
তাকিয়ে থাকা, প্রশ্ন করলেও তার ইয়ে না, এই দৃষ্টিটা তার ইয়েতে যায় না। আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, আমি এই রুব্রিক্সটা একটু দেখাই আপনাদের জন্য। দেখেন, মাইন্ড ডেলিরিয়াম look fixed on one point. Mind delirium look fixed on one point. ঠিক আছে, আমি এটা কপি করে দিচ্ছি। তো এই রুব্রিক্সটা আমি আমার রেপার্টরিতে নিয়ে নিলাম, এইখানে নিয়ে নিলাম। এই যে একের মধ্যে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আমার কার্সারের দিকে দেখেন, রেপার্টরি করার জন্য আমি আমার ক্লিপবোর্ডে নিয়ে নিলাম। তো এই রকম আপনারা অনেক সময় পাবেন। আমি তারপরেও একটা পেশেন্টকে পেয়েছি, অনেক বয়স্ক পেশেন্ট, দুধ থেকে বেশ কিছু মেডিসিনও দিয়েছি, ন্যাট্রামিও দিয়েছিলাম, কিন্তু সে কখনোই ওরকম শান্তি পায় না। বা ছেলে দিনমজুর, সে দুধ থেকে নিয়ে আসে, কোনোভাবেই কোনো ইয়ে হয় না, ব্যথা যন্ত্রণা। সেও এরকম চেম্বারে মুখের মধ্যে পান। কি হয়েছে চাচি? এই প্রথমে ধরতে পারিনি, চেহারা টেহারা দেখে ন্যাট্রামিও দিয়েছিলাম, কিছু কাজ হয়েছে, খাওয়া দাওয়া রুচি টুচি কিছু বাড়ছে, কিন্তু যখন ন্যাট্রাম কার্ভ দেওয়া হলো সে ইয়া চেঞ্জ। আমি জাস্ট এই লুকেরটা বলতেছি, এটা পাওয়া যায়, আপনারা পাবেন, অনেক কেস পাবেন। এই রুব্রিক্সটা দিয়ে আপনারা কেসের মধ্যে ঢুকে পড়বেন। এটা একটা অবজারভেটরি রুব্রিক্স, এটা আপনাকে দেখে চিনতে হবে, দেখে বুঝতে হবে। অ্যাকিউট এমার্জেন্সিতে এটা বেশ কাজে আসে, আপনারা ইউজ করবেন। রুগী আমার ক্লিনিকে দেখার পর থেকে দেখছিলাম, তো ওই ঘরেও সে এক দৃষ্টিতে তাকিয়েছিল, এখানেও আমার চেম্বারে একই রকম একই দৃষ্টিতে তাকায় আছে। তো আরেকটা বিষয়, তার হাজবেন্ড যেটা বললো, সে আগে অনেক বেশি কাজ কাম করতো, প্রত্যেকটা বিষয়ে সে অনেক বেশি এনজয় করতো, এখন সে এনজয় করতে পারতেছে না। এখন সে কি হয়ে গেছে? এখন সে ইনডিফারেন্স হয়ে গেছে। আমাদের রুব্রিক্স আছে ইনডিফারেন্স এভরিথিং, ইনডিফারেন্স এভরিথিং, এভরিথিং টু। অনেক বড় রুব্রিক্স, অনেক সময় বড় বড় রুব্রিক্স নিতে হয়। আমি এই ন্যাট্রাম কার্ভ পড়াতে যে আমি আপনাদেরকে দেখাবো যে বড় বড় রুব্রিক্স, মানে একটা রুব্রিক্সের মধ্যে অনেক মেডিসিন আছে, এরকম রুব্রিক্স নিয়েও কি করে কেস সলভ করা যায়। অনেক বড় বড় বোদ্ধা আছে, তারা বলে যে যারা নতুন তারা বড় বড় রুব্রিক্স নেওয়া শিখবেন, অনেক রুব্রিক্স নেবেন, নেট টোটালিটির দিকে আগাবেন। আর যারা এক্সপার্ট হয়ে গেছেন তারা একটা দুইটা গ্রেসফুল উইথড্র এই টাইপের কিছু জিনিস নিয়ে ন্যাট্রাম কার্ভ দিয়ে দেওয়া যায়, এগুলো আমরা পরে আসবো। আমি এটাও নিয়ে নিব। এটাকে নিব কিভাবে? এখান থেকে 10 এর মধ্যে ছেড়ে দিব, অথবা এই যে এই একে ক্লিক করলে, যে উপরের যে ফোল্ডার আছে এখানে ক্লিক করলে এখানে চলে যাবে। দেখেন এখানে যে ক্লিক করলাম এখানে 2 হয়ে গেল, মানে দুইটা রুব্রিক্স আমার এখানে নিয়ে নেওয়া হলো। এরপরে হাজবেন্ড কি বলছিল? এরপরে হাজবেন্ড বলছিল বাসায় সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করছে, মজা করছে, কিন্তু সে তার নিজের দুনিয়াতে থাকতেছে। সবাই মজা করে, সবাই ফুর্তি করছে, গল্প করছে, হই হুল্লোড় করছে, কিন্তু সে যেন নিজের জগতে আছে, নিজের জগতে আটকে আছে, একটা জায়গায় আছে। তার মানে কি সবার মধ্যে মানে কি ক্রাউডেড জায়গায় কি সে যেন ওই জায়গায় নাই, অন্য কোনো জায়গায় নিজের একটা আলাদা জগতে গেছে, ইহ জগতে নাই, অন্য একটা জগতে গেছে, আনকনসিয়াস হয়ে গেছে। বিষয়টা এরকম। তাহলে আমাদের একটা রুব্রিক্স আছে কি, আনকনসিয়াসনেস স্লো হয়ে গেল কেন? আনকনসিয়াসনেস, দেখেন তো কাজই করছে না। আনকনসিয়াসনেস ক্রাউডেড রুম ইনে, আনকনসিয়াসনেস ক্রাউডেড রুমে। আবার এই যে একে ক্লিক করলাম, দেখেন এখানে 3 হয়ে গেছে, 3টা রুব্রিক্স নিয়ে নিলাম, এই 3টা রুব্রিক্স নিয়ে নিলাম। এবার একটু দেখি কি কি মেডিসিন আসলো। ইগনেশিয়া ন্যাট্রাম কার্ভ, কত কাছাকাছি জিনিস। ইগনেশিয়া ন্যাট্রাম কার্ভ, ঠিক আছে। তো এই দুইটা মেডিসিনের মধ্যে কোন মেডিসিন দিব তাহলে? আমি এই যে পরে যে বৃদ্ধ মহিলাটার কথা বলছিলাম তাকে তো ইগনেশিয়াম আমি দিয়েছিলাম,
ধরতে পারিনি, খুব কাছাকাছি জিনিস। ঠিক আছে, আমাদের আরেকটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটা মূলত সেগালের বানানো একটা রুব্রিক্স, এটা এই রেপার্টারিতে নাই। এই রেপার্টারিতে যে রুব্রিক্সটা আছে সেটা হচ্ছে ডেলুশন বডি থিন, বডি থিক ইজ এ, ডেলুশন বডি থিক ইজ এ। ঠিক আছে, এটাকে আমি রেপার্টারির মধ্যে নিলাম। উনি যেটা বানিয়েছেন সেটা হচ্ছে ডেলুশন স্কিন থিক ইজ এ। এই বডির জায়গায় শুধুমাত্র হবে স্কিন, আমি লিখে দিচ্ছি, বডির জায়গায় হবে শুধুমাত্র স্কিন, SKIN। এই রুব্রিক্সটা ডেলুশন স্কিন থিক ইজ এ, এই রুব্রিক্সটা লিখে রাখেন। মহিলাটা কি করতো, আগে সবার মাঝে থাকতো, এখন অন্যদের মাঝে থাকলে তার কিছুই আসে যায় না, তার মনে ফুর্তি আসে না। তো উনি এটা আমাদেরকে শেখালেন, ডেলুশন স্কিন থিক ইজ এ। স্কিন, হোয়াট ইজ স্কিন? স্কিনটা কি? আমি প্রথমে বললাম স্কিন হলো একটা পর্দা, তাই না? পর্দা কি করে? আমি এখানে পর্দাটা কেন দিয়েছি, যে আমার পেছনে পর্দাটা কেন দিয়েছি, আমার ব্যাক সাইডে লাইট আছে, বাহিরের বাতাস গরম বালুযুক্ত, ওই পর্দা দিয়ে দিয়েছি। পর্দা দেওয়ার কারণে ওই পার থেকে এই পারে আর ওই জিনিসগুলো আদান প্রদান হচ্ছে না, এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে স্কিন কি করছে? স্কিন আশেপাশের পরিবেশকে এক্সচেঞ্জ করা থেকে রোধ করছে। তাহলে এই স্কিনটা কি হয়েছে? ঠিক। ঠিক মানে কি? ঠিক মানে হচ্ছে মোটা। স্কিনটা এখন মোটা হয়ে গেছে। আশেপাশের লোকজন যা কিছু বলুক না কেন, যতই আনন্দ ফুর্তি করুক না কেন, যতই মজ মাস্তি করুক না কেন, যতই তাকে পিঞ্চিং করুক না কেন, তার কিছু আসে যায় না, সেগুলোর কোনো মূল্য তার কাছে না লাগে না। তার চামড়া মোটা হয়ে গেছে, তার গায়ে লাগতেছে না। স্কিন ইজ থিক মানে কি? চামড়া মোটা। আমরা বলি না এই তোর মোটা চামড়া নাকি? মোটা চামড়া আমরা কাদেরকে বলি? যাদেরকে কিছু বললেই কিছু হয় না, তাদের কোনো রিয়াকশন থাকে না, সুড়সুড়ি দিলে সুড়সুড়ি লাগে না, গন্ডারের চামড়া বলি না আমরা। এটাই হলো সেটা, ডেলুশন স্কিন ইজ থিক। আশেপাশে যা কিছু হোক না কেন, এতে তার কিছু আসে যায় না, তার কিছুই হয় না, কোনো কিছুতেই তার মনের কোনো কিছু পরিবর্তন হয় না। স্কিন হচ্ছে প্রোটেক্ট করে। এই স্কিন, আমি স্কিন নিয়ে অনেক অনেক আলোচনা করব। স্কিন যে এত ডিপ লেভেলে বোঝা সম্ভব এবং স্কিনকে যে এত ডিপ লেভেলে চিন্তা করা সম্ভব, আপনারা এই থিঙ্কিংটা যদি নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে যত স্কিন ডিজিজ আছে, এক্সিমা আছে, রিংওয়ার্ম মানে আমাদের দাঁত, স্ক্যাবিজ, এই সবগুলো খুব ইজিলি যেতে পারেন। টু দা পয়েন্ট রুগীকে প্রশ্ন করবেন, টু দা পয়েন্ট রুগীর কাছ থেকে তথ্য নিয়ে আপনারা প্রেসক্রিপশন করে দিতে পারবেন। ঠিক আছে, একটু সাথে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি আর ইয়ে করছি না, আমি পুরো ঘেমে ঘুমে ইয়ে হয়ে গেছে। আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস হবে, আপনারা সবাই রেডি থাকেন। হ্যাঁ, হুমায়ুন কবির ভাই বলেন প্লিজ। স্যার ওই আনকনসিয়াসনেস ক্রাউড রুম ইন এ রুব্রিক্সটা একটু দিয়ে দেবো। না বর্ণনা স্যার আরেকবার। আচ্ছা, আনকনসিয়াসনেস মানে কি? সচেতনতার অভাব স্যার। সচেতনতার অভাব বললে হবে না, সচেতনতার অভাব বললে আনকনসিয়াস হবে না। আনকনসিয়াস আরেকটু গভীর, যেখানে কোনো সেন্স নাই, হ্যাঁ, সেন্সলেস আবার আলাদা জিনিস। হ্যাঁ, এখন ক্রাউডেড রুমে কি হয়? নয়েজ হয়, হাসি ঠাট্টা হয়, গল্প গুজব হয়। এখন ধরেন যে এই যে আপনারা দুই একজন অন্যভাবে নিয়েন না, হঠাৎ করে দেখা যাচ্ছে ভিডিওটা অন করে দিচ্ছেন, হঠাৎ করে মাইক্রোফোন অন করে দিচ্ছেন, তখন এই একটু আগে আমার মোবাইলে ফোন চলে আসলো, তখন আমি কি করলাম? আমার মন কিন্তু হারায় গেল, আমি কিন্তু আমার ফ্লো থেকে কথা বলতে পারলাম না, তার মানে আমার মনটা ওইদিকে চলে গেল। কিন্তু এই পার্সনের কি হলো? রুমের মধ্যে আনন্দ ফুর্তি করছে, রুমের মধ্যে কথাবার্তা বলছে, গল্প গুজব করছে, সেখানে কোনো কিছুই তার মধ্যে ইফেক্ট করছে না। ক্রাউডেড রুমের মধ্যে আছে, অনেক লোকজনের মধ্যে আছে, সেখানে তার কোনো ইফেক্ট হচ্ছে না। তার মানে তার অবস্থা, সে তো কনসাস লেভেলে থাকলো না, সে কি হলো? আনকনসাস। আনকনসাসের ভালো মানে করেছেন ডক্টর সলিমুল্লাহ, মগ্ন চেতনা। এই মগ্ন চেতনার মধ্যে চলে যায়।
বুঝতে পারছেন হুমায়ুন কবির ভাই? তার মধ্যে ওই রিয়াকশনটা কোনোভাবে কাজ করে না। আপনি এর মধ্যে আরো অনেক রুব্রিক্স নিতে পারেন, আমি এটা শেখানোর জন্য এই এটা বললাম। ঠিক আছে, আপনি বুঝতে পারলেন? জি স্যার, জি। কোনো কিছুই, কোনো হট্টগোল, কোনো আনন্দ ফুর্তি, কোনো উদ্দীপক, কোনো কিছুই, কোনো স্টিমুলেশন তার মধ্যে কাজ হচ্ছে না। তার মানে কি আনকনসিয়াস হয়ে সে আছে। খুব ইজি, খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ডেফিনেটলি আপনারা এটা পারবেন। তো ঠিক আছে, আজকে রাখি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রুব্রিক্স ভাবা যায় স্যার? জি বলেন। স্ট্রেঞ্জ ফ্রম ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড হ্যাঁ, স্ট্রেঞ্জ ফ্রম রুব্রিক্স তো অনেক নেওয়া যায়। আমি সব রুব্রিক্সে এই আসবো। মৌলের অবস্থা অনুযায়ী স্যার আমি হ্যাঁ, প্রথমে ডেফিনেটলি ঝামেলা আপনার রেসপন্স করতে পারি না স্যার, সরি। ডিসকনসার্টেড স্টেট মতো। না, ডিসকনসার্টেড না, ডিসকনসার্টেড আলাদা জিনিস। ডিসকনসার্টেড আলাদা জিনিস। সিয়ামের ডিসকনসার্টেড বুঝাই ভুল আছে। আমাদের ডক্টর মাহমুদুর রহমান সোহেল ভাই খুব সুন্দর বলেছেন, তার এটা ঠিক আছে। আমি রুব্রিক্সটা নিয়ে আবার আলোচনা করবো। হ্যাঁ।